কষ্টে একটা বাড়ি কিনেছি 1 মাস হলো। আমার নতুন বাড়ির মেঝে খুঁড়ে একটা ভয়ঙ্কর নারীর লাশ আবিষ্কার করা হলো আজকে। অল্প বয়সী নারী, বেনারসি শাড়ি পরা, গা ভর্তি গয়না, আর লাশটাও একদম তাজা ছিল। মনে হচ্ছিল আজকেই খুন করা হয়েছে। রক্তের দাগ যেন এখনো মুছেনি, তবে মুখটা একদম পুরনো, হয়তো এসিড দিয়ে পুড়িয়েছে যাতে করে চেনা না যায়। আমি আমার স্বামী পিয়াসকে বললাম দ্রুত পুলিশকে কল দেওয়ার জন্য, কিন্তু সে গহনার লোভে পড়ে আমাকে বলল, মীরা, আমরা যদি পুলিশকে কল দেই আমরা ফেঁসে যাব। এ বাসায় আমরা উঠেছি মাত্র 1 মাস হবে। 1 মাস আগে পুঁতে রাখা লাশ সাধারণত গলে পচে যাওয়ার কথা, কিন্তু এখানে দেখো একদম তাজা। আর সবচেয়ে বড় কথা দেখো, প্রতিটা গহনা হলমার্ক করা। আমরা যদি এই গহনাগুলো বিক্রি করি তাহলে অনেক টাকার মালিক হয়ে যাব। আমাদের এই ভাঙা বাড়িতে থাকতে হবে না। আমার স্বামী পিয়াসের বয়স 32 বছর। সে ছোটখাটো চাকরি করে দিন আনে দিন খায় বলা যায়। নিজের বাপের ভিটে থেকে প্রাপ্ত কিছু টাকা দিয়ে এই বাড়িটা বেশ সস্তায় কিনে নিয়েছে। যারা এই বাড়িতে থাকতো তারা সবাই দেশের বাইরে সেটেল। এখানে বাড়িটা পড়েছিল, অযত্নে পড়ে থাকার কারণে বাড়িটা প্রায় ভাঙনের দশা। পিয়াসের বাড়িটা অল্প দামে কিনে মাথা গোজার ঠাঁই করে আমাদের। পিয়াসের বাবা মারা যায় জন্মের পূর্বে, আর মা মারা যায় জন্মের 1 মাস পর। বেশ অবহেলায় কষ্টে বড় হয়েছে সে। আমিও অনাথ, মামির বাড়ির লাত্তিউসটা খেয়ে বড় হয়েছি। এই বাড়িটাতে ওঠার পরপরই বেশ কিছু ভাঙা জায়গা পিয়াস নিজেই ঠিক করে। এই বাড়িটার পাশে পড়ে থাকা একটা ভাঙা ঘর ছিল। পিয়াসে ঘরটাকে রান্নাঘর হিসাবে ব্যবহার করার জন্য মাটি করে সবটা ঠিক করতে নিয়েছিল, আর সেখান থেকেই লাশের সূত্রপাত। বাড়িটা নির্জন জায়গায়, আশেপাশে গ্রাম থাকলেও কোলাহল কম। বাড়ির বেশ দূরে দূরে ঘর, কিছুটা ভুতুরে হলেও 1 মাসে আমরা কোনো ভুতুরে কাণ্ড হতে দেখিনি। বাড়ির লোকেশনটা খাগড়াছড়ির ভিতরের দিকে। 3 লক্ষ টাকায় না হয় এত বড় বাড়ি মিলে না। পিয়াসে বাড়ির খবর জেনেছিল একটা হোটেলে বসে খেতে খেতে। দুজন ব্যক্তির মধ্যে বাড়ি নিয়ে কথা হচ্ছিল, সেখান থেকেই পিয়াস জানতে পারে। পরবর্তীতে লোকটির সাথে কথা বলে বাড়িটা দেখে যায়। এত সস্তায় জমি মেলে না, সেখানে জায়গা সহ ভাঙা বাড়ি মিলছে। এটা আমাদের কাছে ছিল সোনায় সোহাগা। যাই হোক, প্রসঙ্গে আসি। আমি পিয়াসকে বারবার বলতে লাগলাম সে যেটা করছে সেটা ঠিক না। হয়তো যারা বাড়িটা বিক্রি করেছে তারাই খুন করে রেখে গেছে। আর লাশটা বেশ ভয়ঙ্কর, এ লাশ আমরা কোথায় লুকাবো? কিন্তু পিয়াস লোভে পড়ে গেল। সে আমাকে চুপ করে দিয়ে বলল, আপাতত গহনাগুলো সব খুলে রাখবো, আর লাশটাকে আমাদের রুমের মধ্যেই নিয়ে রাখবো। এদিকে কেউ আমাদের চেনে না, আর আশেপাশের বাড়িগুলো বেশ দূরে। রাত গভীর হলে এখানে কাউকে পাওয়া যায় না। আমি রাতে গিয়ে লাশটাকে কোনো গহীন জঙ্গলে নিয়ে পুড়িয়ে দিয়ে আসবো। আপাতত গহনাগুলো সব পরিষ্কার করতে হবে, রক্ত লেগে আছে। আমার মনটা একদম সায় দিচ্ছে না। এটা স্বাভাবিক কোনো লাশ হতে পারে না। এত তাজা লাশ 1 মাসের আগেরও হবে না। হয়তো কেউ রাতে এখানে পুঁতে দিয়ে গেছে। কিন্তু এটা যদি 2-1 দিনের মধ্যে পুঁতে দিয়ে থাকে তাহলে তো মাটি ঝুরঝুরা থাকতো। অনেক কিছুই মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। পিয়াস গহনাগুলো খুলে নিতে ব্যস্ত। আমি ভাবতে ভাবতেই সে গহনাগুলো খুলে ফেললো। বাইরে থেকে মাগরিবের আজানের ধ্বনি শোনা যাচ্ছে। এই এলাকায় মুসল্লি কম হওয়ায় মুসল্লিদের আনাগোনা কম। মাগরিবের আজান পড়েছে, চারিদিকে অন্ধকার হয়ে গেছে। কারেন্ট একদম থাকে না বললেই চলে। মোমবাতি দিয়ে চলতে হয় বেশি। এখনো কারেন্ট নেই। আমি বাইরে থেকে ঘরে গিয়ে মোমবাতি জ্বালালাম। মোমবাতি জ্বালাতে জ্বালাতেই পিয়াস মৃতদেহটাকে সঙ্গে করে নিয়ে এসে বেনারসি শাড়ি দিয়ে ভালো করে মুড়িয়ে নিল। এরপর ঘরের এক কোনায় রেখে দিয়ে বলল, এখানে থাকুক, একটু রাত হলে আমি ফেলে দিয়ে আসবো। আমি গহনাগুলো ধুয়ে নিয়ে আসি। এই বলে সে ওয়াশরুমে চলে গেল গহনাগুলো ধুতে। অন্ধকারে সে গহনাগুলো ধুতে গেল। বাইরে মেঘের গর্জন হচ্ছে, বৃষ্টি নামবে মনে হচ্ছে। ঘরটা যেন দুলছে। ভাঙা ঘরটা কোনো রকম ঠিক করে থাকা। বৃষ্টি নামলে টিনের চাল দিয়ে যে পানি পড়বে এটা বুঝতে পারছি। বলতে না বলতে বৃষ্টি নেমে গেল। টিনের চালের বিভিন্ন জায়গায় ফুটা। আমি সেই সব জায়গাগুলোর নিচে ব্যাটি দিয়ে দিলাম। মোমবাতিটাকে এমন একটা জায়গায় রাখলাম যাতে করে নিভে না চাই, তবে শেষ রক্ষা আর হলো না। দমকে একটা বাতাসে মোমবাতিটা নিভে গেল। ম্যাচটা আমার কাছেই ছিল। আমি ম্যাচটা নিয়ে মোমবাতিটা জ্বালিয়ে ভয় চুপসে গেলাম, কারণ পুরো ঘর রক্তে চুপসে গেছে। উপরে টিন থেকে পানি লাশটার উপর পড়ছে। এরপর লাশ থেকে রক্ত পুরো মেঝেতে ছড়িয়ে গেছে। ভয় শরীর কাটা দিয়ে আসছে। কোনোভাবে এটা 1 মাস আগের লাশ না। 1 মাস আগের লাশ থেকে কখনোই রক্ত বের হয় না। আমি পিয়াসকে ডাকতে লাগলাম, গলা দিয়ে কথা বের হচ্ছে না আমার। তারপর জোর খাটিয়ে পিয়াসকে ডাক দিলাম। পিয়াস ওয়াশরুম থেকে বের হলো। তার পকেটে মোবাইলের টর্চ জ্বলছে। বেশ বিরক্ত গলায় আমাকে বলল, মোবাইলের চার্জ চলে যাবে। এর মধ্যে যদি গহনাগুলো না ধুই তাহলে তো বিপদে পড়ে যাব। কারেন্ট কখন আসে তার ঠিক নেই। এদিকে কাজ শেষ করে লাশটাকে তো গুম করতে হবে। এভাবে ডাকলে হয় বলো? আমি পিয়াসের এরকম ব্যবহারে একদম চমকে উঠলাম। টাকার কাছে সে যেন একদম বন্দী হয়ে গেছে। সে আমার ভয়টা বুঝছে না, আমার খারাপ লাগাটাও বুঝছে না। সে শুধু দেখছে টাকা। একটা মানুষ যেন টাকার জন্য অমানুষ হয়ে গেল।
কিভাবে এত অর্ধপতন হলো তার সেটাই ভাবছি আমি ভয়ে গলায় জবাব দিলাম, পুরো মেঝে লাশটার রক্তে ভেসে যাচ্ছে, দরজার বাইরে গেলে আমাদের এই বিপদ হবে। পিয়াস, তুমি লোভে ডুবে গেছো। পিয়াস আমার কথা শুনে মেঝেতে তাকিয়ে আমাকে বলল, তুমি কাপড় দিয়ে রক্তগুলো তুলে বালতিতে নাও, আমি গহনাগুলো ধুয়ে আসি। আমি ভয়ে ভয়ে উত্তর দিলাম, এ কাজ আমি পারবো না, আমার ভীষণ ভয় লাগছে, আমার টাকা পয়সা লাগবে না, শান্তিতে বাঁচতে পারলেই হলো। পিয়াস আমার কথা শুনে রেগে গেল। সে রেগে গিয়ে বলল, তোমার টাকা পয়সা না লাগলেও আমার লাগবে, নিজেকে কি মনে করছো তুমি? টাকা ছাড়া দুনিয়াতে শান্তি হয় না, যা বলছি করো। কথাগুলো বলে সে আবার ওয়াশরুমে চলে গেল। আমি ইচ্ছার বিরুদ্ধে গিয়ে একটা পাতলা কাপড় নিয়ে রক্তগুলো তুলে বালতিতে নিতে লাগলাম। হাতে ছোপ ছোপ রক্ত, গা ঘিন ঘিন করছে, তবুও কাজটা করতে হচ্ছে। আমার ভিতরে ভয়ে কেঁপে উঠছে বারবার। লাশটার পেটে বারবার টিন থেকে চুইয়ে চুইয়ে পানি পড়ছে, সেজন্য আমি সেটার উপর একটা বালতি দিয়ে দিলাম। তারপর চারপাশ মুছতে লাগলাম। বাইরে বৃষ্টিটা কমছে ততক্ষণে, আকাশটা একটু স্বচ্ছ মনে হচ্ছে। আমি কাপড় নিয়ে রক্তগুলো বালতিতে তুলছি। মেঝেটা অনেকটা পরিষ্কার করে ফেলেছি, এবার লাশের আশপাশ পরিষ্কার করব। সেজন্য কাপড় নিয়ে লাশের পাশে মুছতে গিয়ে ঠান্ডা কিছু অনুভূতি হলো, বরফের মতো ঠান্ডা। আমি হাতের দিকে তাকিয়ে দেখলাম লাশটার হাত আমাকে চেপে ধরেছে। তার হাতে একটা আংটি। লাশটা কিভাবে জীবিত হলো ভেবে আমার শরীরটা কাঁপতে লাগলো। আমি পুনরায় জোরে চিৎকার দিলাম। চিৎকার শুনে পিয়াস আবার ছুটে এসে বলল, তোমার জন্য ভালো করে কাজই করতে পারছি না, যাই হোক আবার কি হয়েছে? আমি চোখ দুটো বন্ধ করে উত্তর দিলাম, লাশটা আমার হাতটা ধরে রেখেছে, এটা কোনো সাধারণ লাশ না, প্লিজ এখনই কিছু একটা করো। পিয়াস বিরক্তি নিয়ে আমার পাশে এসে বলল, হাত তোমার ঠিকই আছে, এমনিতে এসব ন্যাকামি নেওয়া যাচ্ছে না, কাজটা কোনো রকমে শেষ হয়েছে। এই দেখো কত সোনা, মিনিমাম 40 থেকে 50 ভরি হবে। আমাদের আর ভাঙা বাড়িতে থাকতে হবে না, শহরে গিয়ে বড় বাসা নিব, তুমি এখানেই থাকো। আমি লাশটাকে আগে গুম করে আসি। আমি পিয়াসের কথায় আশেপাশে তাকিয়ে দেখলাম সব স্বাভাবিক, লাশের হাত কাপড়ের ভিতরেই, তার মানে এটা আমার মনের ভুল। পিয়াস লাশটাকে কাপড় দিয়ে ভালো করে বাঁধলো, তারপর পলিথিন দিয়ে মুড়িয়ে একটা সুটকেসে ঢুকালো। হিংস্র লাগছে তাকে, সুটকেসে জায়গা নিচ্ছে না, তাই লাশটার হাড়গোড় ভেঙে কোনো রকম ঢুকালো। এরপর সেটা কাঁধে নিয়ে ঘর থেকে বের হলো, গহনাগুলো ঘরে রেখে গেল। আমি একা ঘরে বসে আছি। পিয়াস বের হয়ে গিয়েছে, কখন আসে তার কোনো হদিশ নেই। এদিকে পিয়াস যখন লাশটাকে নিয়ে হাঁটছিল, তার বারবার মনে হচ্ছে কেউ একজন তার পাশে হাঁটছে। ভয়ে ভয়ে পাশে তাকিয়েও কাউকে দেখতে পেল না। কিছু দূর হেঁটে লক্ষ্য করলো সামনে একটা খাদের মতো আছে, তবে নির্দিষ্ট দূরত্ব বোঝা যাচ্ছে না। সে সামনের দিকে লক্ষ্য করে হাঁটছে। হঠাৎ কারো উপস্থিতি টের পেয়ে পিছনে তাকিয়ে চমকে উঠল। এদিকে আমি খাটের কোণে বসে আছি। হঠাৎ দরজা খোলার আওয়াজ পেলাম। আমি দরজার সামনে গিয়ে লক্ষ্য করলাম পিয়াস। সে আমাকে তড়িঘড়ি করে বলল পানি দিতে। আমি তাকে পানি দিলাম। পানিটা খেয়ে সে একটা লম্বা নিঃশ্বাস টেনে বলল, তুমি ঠিক বলেছিলে, এটা কোনো সাধারণ লাশ না। আজকে যা হলো আমার সাথে, বেঁচে আছি এটাই অনেক। গহনাগুলো কোথায়, আমাকে দাও। এরপর ঘর থেকে গহনাগুলো নিজের হাতে নিল। তারপর হালকা গলায় বলল, লাশটা কার ছিল জানো? আমি কিছুটা অস্বস্তি গলায় বললাম, কার? আর লাশটা কোথায় রেখে আসছো? পিয়াস ঢোক গিলতে গিলতে বলল, লাশটাকে কষ্ট করে আমি খাদে ফেলে দিয়ে এসেছি, তবে লাশটার আত্মা আমাকে ছাড়বে কিনা জানি না। অভিশপ্ত হয়ে গেছে সব, এই গয়নাগুলো সব নষ্টের মূল। আমি কেঁদে দিলাম। কাঁদতে কাঁদতে উত্তর দিলাম, আগেই বলেছিলাম অতি লোভ ভালো না, এ গহনাগুলো আমাদের দরকার নেই, তুমি শুনলে না, এখন কি করবে বলো? এ পাপ থেকে নিজেকে কিভাবে বাঁচাবে? আর লাশটা কার? পিয়াস ঢোক গেলে কিছু বলতে যাবে, এমন সময় দরজার দিকে একটা অদ্ভুত বাচ্চা প্রবেশ করলো। বাচ্চাটা অস্বাভাবিকভাবে ফর্সা, আমাদের দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে, দাঁত দিয়ে রক্ত বের হচ্ছে। মনে হচ্ছে এই বুঝি আমাদের দিকে ধেয়ে আসছে। ভয় শরীর হিম হয়ে যাচ্ছে, হার্ট অ্যাটাক করার উপক্রম। এবার বাচ্চাটি ভয়ঙ্কর সুরে হাসতে লাগলো। ওর হাসিটা আরো বেশি ভয় ফেলে দিচ্ছে আমাদের। ভয়টা কাটাতে না কাটাতেই বাচ্চাটি হাসতে হাসতে আবারও মিলিয়ে গেল। পিয়াস কাঁদতে কাঁদতে বলল, পাপের গোড়া পূরণ করতে এত বড় লোভ করেছিলাম, জানি না আর কি আছে কপালে। ওই লাশটা একটা সুনামধন্য পরিবারের মেয়ের, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী আতিক চৌধুরীর একমাত্র মেয়ে রুনা চৌধুরীর। ওদের টাকা পয়সার কোনো কিছুর অভাব নেই। রুনা মেয়েটা ছোট থেকেই তুখোর মেধাবী ছিল। কলেজের এক মধ্যবিত্ত পরিবারের ছেলেকে সে ভালোবাসত। ছেলেটির নাম তীব্র। তীব্র কলেজের টপার ছিল। মূলত পড়াশোনা নিয়ে কথা বলতে বলতে তাদের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হয়, আর সেই সুসম্পর্কটা রূপ নেয় ভালোবাসায়। তীব্র সবসময় ভয় থাকতো এটা নিয়ে যে সাধারণ ঘরের ছেলে সে,
তার সাথে রুনার বাবা রুনাকে বিয়ে দিবে না হয়তো, তবে রুনাকে সে ভীষণ ভালোবাসতো। এই আশঙ্কা যেন তাকে কুড়ে কুড়ে খেত। সে চাইতো সারা জীবনের জন্য রুনা তার হোক। দেখতে দেখতেই পার হয়ে গেল 4টি বছর। দুজনেরই ভার্সিটির গণ্ডি পার হয়েছে। তীব্র প্রায় সময় ডিপ্রেশনে থাকতো, কারণ তার কোনো ভালো চাকরি হচ্ছে না। এত এত সার্টিফিকেট, এত ভালো রেজাল্ট, কিছুই যেন কাজে দিচ্ছে না। অথচ কত স্বপ্ন ছিল, বাবা মায়ের জন্য ঘর করবে, অনেক বড় চাকরি করে দেশ বিদেশ ঘুরবে, রুনাকে বিয়ে করবে। রুনাকে তার বাবা যেভাবে রেখেছে সেভাবেই সে রাখবে, কিন্তু কোনো স্বপ্নই তার পূরণ হচ্ছে না। সব স্বপ্ন এসে বাধা দিচ্ছে একটা জায়গাতেই, আর সেটা হলো চাকরি। রুনা অনেকবার তীব্রকে বলেছে তার বাবার কোম্পানিতে জয়েন হতে, সে রেফার করে দিবে। তবে তার আত্মসম্মানের সাথে বিষয়টি সাংঘর্ষিক। এদিকে রুনা একের পর এক বিয়ের প্রস্তাব আসছে, অন্যদিকে তীব্র এর কোনো চাকরি হচ্ছে না। সব মিলিয়ে রুনাও মলিন হয়ে যেতে লাগলো। মনে হচ্ছে তীব্রের সাথে এবারে বিষয় নিয়ে কথা বলা জরুরি। তাই তীব্রর সাথে একদিন একটা খোলা জায়গায় বসলো। বেশিরভাগ সময় তারা খোলা জায়গায় বসে, কারণ এতে তীব্রর খরচ কম হয়। এই মুহূর্তে তীব্রর নিকটে 100 টাকা খরচ করা অনেক কঠিন। একটা পার্কের বেঞ্চিতে বসে আছে তারা, উপরে নীল আকাশ, সামনে লেক। তাদের কথোপকথন হওয়ার কথা ছিল রোমান্টিক, তবে সেটা না হয়ে কথাগুলো হলো তিক্ততায় ভরা। রুনা তীব্রকে জিজ্ঞেস করলো, তোমার কাছে তো আমি আগে, তাই না তীব্র? আমি যদি আগে হই তাহলে কেন তুমি বাবার অফিসে জয়েন করছো না? এতে বাবা তোমার কাছাকাছি হবে, আর তোমার প্রতি সুধারণাও আসতে পারে। আর সবচেয়ে বড় বিষয় হলো তোমারও একটা ইনকাম সোর্স হলো। আমিও বাবাকে তোমার কথাটা বলতে পারলাম। এভাবে যদি আমরা বসে থাকি তাহলে আমাদের জীবনে কিছু হবে না। আমার কথা না শুনলে তোমার বেকারত্ব তোমাকে গ্রাস করে নেবে, আর একদিন আমি তোমার জীবন থেকে সরে যাব। বাবাকে আমি কি বলবো? তুমি বেকার, তাই তো? এটা কি কোনো পরিচয়? আমি পড়েছি জ্বালাই, এজন্য নিজের স্ট্যাটাসের সাথে মিলিয়ে প্রেম করতে হয়। তীব্র, তোমাকে শেষবারের মতো বলছি, হয় বাবার অফিসে জয়েন করো, না হয় কোনো ভালো চাকরি নিয়ে বাবার কাছে আমার বিয়ের প্রস্তাব নিয়ে আসো, না হয় আমি অন্য কোথাও বিয়ে করে ফেলবো। রুনার কথাগুলো তীব্রকে বেশ আঘাত করলো। সে কিছুটা রেগে গেল। রেগে গিয়ে বলে উঠলো, আমি তোমার জন্য আমার আত্মসম্মান বিক্রি করতে পারবো না। আমি তোমার বাবার গোলাম হতে পারবো না। এত ভালো রেজাল্ট নিয়ে, কলেজের টপার হয়ে এখন আমাকে রেফারের চাকরিতে ঢুকতে হবে? তোমার যদি বিয়ে করার হয় তাহলে করে ফেলো অন্য কাউকে। আমি কি জোর করে তোমার সাথে প্রেম করতে গিয়েছিলাম? তুমি আমায় ভালোবেসেছিলে, আর আমার ব্যক্তিত্ব দেখেই তুমি আমার প্রেমে পড়েছিলে। আর এখন সে ব্যক্তিত্ব আমি বিসর্জন দিতে পারবো না। কথাগুলো বলে তীব্র চুপ হয়ে গেল। তার কপাল থেকে বিন্দু বিন্দু ঘাম বেয়ে পড়ছে। বেশ কষ্ট পেয়েছে বোঝাই যাচ্ছে, কিন্তু রুনা তাতে ভ্রুক্ষেপ করলো না। তার কাছে এখন তীব্রর একঘেয়েমি ভালো লাগছে না, কারণ তীব্র তাকে উপেক্ষা করছে, এটাই তার মনে হচ্ছে। সে কিছুটা রাগান্বিত গলায় বলে উঠল, তোমার এই ইগোই তোমার থেকে আমাকে আলাদা করে দিল। যে ব্যক্তিত্ব দেখাতে গিয়ে বাপ মায়ের মুখে ভাত তুলে দিতে পারছো না, নিজের প্রেমিকাকে বিয়ে করতে পারছো না, সেই ব্যক্তিত্বকে আমি থুতু মারি। একটা সময় আমি তোমার ব্যক্তিত্ব দেখে ভালোবেসেছিলাম, আজকে তোমার ব্যক্তিত্বকেই আমি ঘৃণা করছি। আমি বিয়ে করে নিব, আর চাই না তোমার ভালোবাসা, তোমার বউ হতে। টাকার বিছানায় ঘুমালে আর সারাদিন মজ মাস্তিতে মেতে থাকলে তুমি একটা তীব্র কেন, হাজারটা তীব্রকে আমি ভুলে যেতে পারি। কথাগুলো বলে রুনা চলে গেল। তীব্র নিজের চুল নিজেই টানতে লাগলো। জীবনের সমস্তটা দিয়ে সে পড়াশোনা করেছে, ভালো রেজাল্ট করেছে, আর সে সবকিছুই তার জীবনের সুখের জন্য বাধা হয়ে দাঁড়াচ্ছে। পড়ালেখা না করলে রিক্সা চালিয়ে খেতে পারত, এখন সেটাও পারছে না চক্ষু লজ্জার কারণে। বাবা মায়ের স্বপ্ন তো দূরের কথা, নিজের স্বপ্নের নাগালেই সে যেতে পারছে না। এসব ভেবে নিজের কপালে 2 হাতের মুঠো দিয়ে সে আঘাত করতে লাগলো। আঘাত করতে করতে ক্লান্ত হয়ে একটা সময় থেমে গেল। সেখান থেকে উঠে সে তার বাড়িতে ফিরে আসলো। রুনার প্রতি তার ভীষণ ভালোবাসা আছে, তবে রুনার এই কথাগুলো সে নিতে পারছে না। দিন কাটতে লাগলো, তীব্র ডিপ্রেশন আরও বাড়তে লাগলো। রুনাকে তার ভীষণ মনে পড়তে লাগলো। নিজের আত্মসম্মানের জন্য সে রুনাকে কলও দিচ্ছে না, তবে তাকে ভুলেও থাকতে পারছে না। আজকে নিজের সাথে যুদ্ধ করে পারল না। নিজের তথাকথিত আত্মসম্মানকে বিলিয়ে দিয়েই সে রুনাকে কল করলো। আর ওপাশ থেকে শোনা গেল অবাক করা কিছু বিষয়। এ অবস্থায় সে কি করবে কিছুই বুঝতে পারছে না। তীব্র জানতে পারলো আজকে রুনার বিয়ে। রুনা অবশ্য তীব্রর উপর জেদ করে বিয়েটা করছিল, তবে তীব্র কল দেওয়াতে রুনার সকল জেদ পানি হয়ে যায়, রাগের বরফটা গলতে শুরু করে। সে তীব্রকে বলে উঠল, আমি তোমাকেই চাই, এ বিয়ে ভাঙা সম্ভব না, তবে আমি তো পালিয়ে আসতে পারবো। তুমি আজকেও আত্মসম্মানের কথা তুলে আমাকে ফিরিয়ে দিবে, নাকি আমাকে নিয়ে যাবে এখান থেকে? আজকে তোমার একটা সিদ্ধান্তই আমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। হয় আজকেই আমি তোমার সাথে পালিয়ে বিয়ে করব, না হয় বাবার পছন্দ মতো ছেলে বিয়ে করব। তুমি জানাও তুমি কি করবে।